দর্শক, আমরা প্রথমে দেখলাম ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি, এরপরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুতে ছাত্রদলের ভরাডুবি, এরপরে একদিন আগে দেখলাম চাকসুতে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে, সেখানে ছাত্রদলের ভরাডুবি। সেখানে ছাত্রদলের একজন জিতেছেন, বাকি সব পদে শিবির জিতেছে। এবার সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতে ছাত্রদলের ভরাডুবি। এই চারটি বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্ববৃহৎ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের এই ভরাডুবি এবং শিবিরের এই ভূমিধস জয়, এটা কি বার্তা দিচ্ছে? এটা ছাত্রদলকে কিংবা বিএনপিকে কি বার্তা দিচ্ছে? এটা শিবির কিংবা জামাতের জন্য কি বার্তা দিচ্ছে? এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? এবং ভয়াবহ হলেও ব্যাপার, বাস্তবতা, এবং সেটা ভয়াবহ বিএনপির জন্যই বোধহয়, আগামী নির্বাচনের জন্য কি বার্তা দিচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পরপর চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভরাডুবি এবং ছাত্র শিবিরের ভূমিধস জয়। সর্বশেষ গতকালকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রটা দেখলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রে যদিও শিবির জিএস পদটা হারিয়েছে, কিন্তু সেটা ছাত্রদল পায়নি। সেটা ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত সমালোচিত সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি পেয়ে গেছেন। তিনি যখন পেয়ে গেছেন তখন সেটাকে এক ধরনের বলা যেতে পারে, সেটা মানে ছাত্র শিবিরেরই ঘনিষ্ঠ মানুষ হিসেবে, ঘনিষ্ঠ জন হিসেবে তিনি পেয়ে গেছেন, এই ঘরানারই ধরে নেওয়া যেতে পারে। তার মানে হচ্ছে যে পুরোটাই, মানে চাকসুতে আমরা দেখেছি যে এজিএসে ছাত্রদল জিতেছে, এজিএসে ওই একটি পদেই ছাত্রদল জিতেছে, বাকি পুরোটাই ভরাডুবি হয়েছে। কিন্তু চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এজিএসে তারা জিতলেন একটি পদে, সেখানে যদি আমরা দেখি যে বার্তাটা কি দিচ্ছে, বার্তাটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে এজিএস প্রার্থী যিনি ছিলেন নিশ্চয়ই তার ব্যক্তিগত ইমেজেই তিনি জিতেছেন। তার মানে ডাকসু থেকে শুরু করে রাকসু পর্যন্ত চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস প্রার্থী ছাড়া ছাত্রদলের কোনো প্রার্থী ব্যক্তিগত ইমেজ তৈরি করতে পারেননি। ব্যক্তিগত ইমেজ সাথে দলের ভোট, এখানে একটা বড় সংকট তৈরি হয়েছে, যেখানে ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস পদটাতে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের পরের দিনই আমরা গতকালকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠন বিরোধী অর্থাৎ অসাংগঠনিক কর্মকাণ্ডের জন্য ছাত্রদলের 4 জনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের 4 জনকে বহিষ্কারের মাধ্যমে ছাত্রদল আর একটা বোকামি করলো। কি বোকামি? তারা ওই নির্বাচনের স্বীকৃতিটা দিয়ে দিল। তারা যে মানে চট্টগ্রামের নির্বাচনের ফলাফল নিয়ে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে মিছিল করলো, প্রতিবাদ মিছিল করলো, কারচুপির অভিযোগ করলো, পরের দিনই, নির্বাচনের পরের দিনই অসাংগঠনিক আচরণ এবং এই নির্বাচনে তারা ছাত্রদলের বিরুদ্ধে কাজ করেছে এরকম অভিযোগে তাদেরকে বহিষ্কার করে ছাত্রদল প্রমাণ করলো যে এই নির্বাচনে তারা নিজেদের জন্যই হেরেছে, এখানে কোনো কারচুপি হয়নি কিংবা এখানে কোনো বড় ধরনের কোনো গোলমাল হয়নি। নিজেদের কর্মকাণ্ডে, নিজেদের সাংগঠনিক সিদ্ধান্তেই তারা এটা প্রমাণ করে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হলো? ছাত্রদল মানে জিততে পারলো না, কিন্তু মানে এই 15ই আগস্ট কনসার্ট করবে, 15ই আগস্ট বঙ্গবন্ধুর যে হত্যা দিবস, সেই হত্যা দিবসে কনসার্ট করে একটা আনন্দ প্রকাশ করবে, সেই জন্য সালাউদ্দিন আম্মার যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাঁদা চেয়ে চিঠি পাঠালেন এবং শতাধিক প্রতিষ্ঠানে এরকম চাঁদা চেয়ে চিঠি পাঠিয়ে প্রচণ্ড সমালোচিত হলেন, সেই সালাউদ্দিন আম্মারও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিতে গেলেন কিভাবে? নিশ্চয়ই তিনি যে কোনোভাবেই হোক ব্যক্তিগত একটা ক্রেজ তৈরি করতে পেরেছেন।
তার ক্রেজ তৈরি করতে পারার কারণেই তিনি সেটা জিতে গিয়েছেন। সমন্বয়ক হিসেবে নিশ্চয়ই মানে ওই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এনসিপি এই ক্রেজে নিশ্চয়ই জিতেনি, কারণ এই ক্রেজে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোথাও এই ক্রেজে কেউ জেতেনি। সুতরাং সালাউদ্দিন আহমদ তার ব্যক্তিগত একটা ক্রেজ তৈরি করতে পেরেছেন এবং তার ব্যক্তিগত একটা সার্কেল তৈরি করতে পেরেছেন, যে সার্কেলটা মানে সক্ষম হয়েছে ছাত্র শিবিরের ভোটও নিতে। তার মানে হচ্ছে যে কোনো না কোনোভাবেই সালাউদ্দিন আহমদের সঙ্গে ছাত্র শিবিরের একটা ঘনিষ্ঠতা রয়েছে, ছাত্র শিবিরের ভোটারদের সাথে তার একটা ঘনিষ্ঠতা রয়েছে, যেখানে ভিপি ক্যান্ডিডেট হিসেবে ছাত্র শিবির যেতে এবং বিপুল ভোটে যেতে, সেখানে আমরা দেখলাম যে জিএস পদে সালাউদ্দিন আহমদ ছাত্র শিবিরের প্রার্থীকেই হারিয়ে জিতে গেল। তার মানে এখানে কোনো না কোনো মানে মেকানিজম তিনি তৈরি করতে পেরেছেন। মেকানিজম মানে হচ্ছে যে অসৎ পথ না, নিশ্চয়ই কোনো কমিউনিকেশন তৈরি করতে পেরেছেন তিনি ভোটারদের সঙ্গে, যে কমিউনিকেশনের ফলে কিংবা শিবিরের সঙ্গেও হতে পারে, সেই কমিউনিকেশনের ফলে তিনি জিতে গেছেন। কিন্তু এরকম কোনো কিছুই ছাত্রদল তৈরি করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে চাকসু নির্বাচনের পর জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তো অনেক দিন হয়ে গেল, সুতরাং সেই আলোচনা থেমে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর যে লেখালেখিগুলো হচ্ছে সেটা হচ্ছে অনেকেই দেখছি যে প্রগতিশীল অনেকেও এই শিবিরের জয়কে এক ধরনের অভিনন্দন জানিয়ে ফেসবুকে লেখালেখি করছেন। এবং একজন অভিনেতার একটা পোস্ট দেখলাম, সঙ্গত কারণেই তার পরিচয়টা প্রকাশ করে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় না। তিনি ফেসবুকে লিখলেন যে তাদের এই জয়টাতে তাদের অভিনন্দন, এবং সাথে তিনি এটাও বললেন যে রগ কাটার সংস্কৃতি থেকে এখন যেহেতু ভালো কাজ দিয়ে আপনারা জিতেছেন, সুতরাং এই ভালো কাজটা অব্যাহত রাখুন। অর্থাৎ শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগটা যেন নতুন করে আর না আসে। ভালো কাজ বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে মানে লজিকটা সেটা হচ্ছে যে আপনারা ভালো কাজ দেখিয়ে যেহেতু জিতেছেন, ভালো কাজটা অব্যাহত রাখুন। তার মানে কি, মানুষের মধ্যে কিংবা ছাত্রদের মধ্যে একটা ব্যাপার যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠিত হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের চাইতে ছাত্র শিবির গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে। যদি ছাত্র শিবির গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে, সেটা যে কোনো স্ট্র্যাটেজিতেই হোক, রাজনীতিতে কখনো নেগেটিভ স্ট্র্যাটেজি নেওয়া হয়, কখনো পজিটিভ স্ট্র্যাটেজি নেওয়া হয়, এটাই রাজনীতি। রাজনীতিতে এরকম নেগেটিভ পজিটিভ স্ট্র্যাটেজি থাকবে, সেটাই স্বাভাবিক, সেটা দোষের কিছু নয়। এখন যদি আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়ের হলে ফিল্টার পানি, অর্থাৎ পরিশুদ্ধ পানির যে ফিল্টার, সেই ফিল্টার ছাত্র শিবিরের পক্ষ থেকে হলে গিফট করা কিংবা স্থাপন করা, এটাকে যদি আপনি একটা নগ্ন রাজনীতি বলেন, হ্যাঁ, এক অর্থে নগ্ন রাজনীতি, কিন্তু আর এক অর্থে তো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তারা এই মানে ন্যারেটিভটা দাঁড় করাতে পারছে যে আমরা দিতে এসেছি, নিতে আসিনি। সেই জায়গাতে ছাত্র দল অনেকটা পিছিয়ে পড়েছে। এটা যেমন পিছিয়ে পড়েছে, তেমনি আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যেটার ক্ষেত্রে একটা বড় কাজ করেছে, বিশেষ করে আমার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা ব্যাপকভাবে কাজ করেছে, সেটা হচ্ছে যে এই এক বছরে, মানে নির্বাচনকালীন সময়ে, মানে এক বছরে ধরা যাক যে এই এক বছরে ক্যাম্পাসে ছাত্রলীগের মোটামুটি সমর্থকও যারা ছিল, নেতা গোছের যারা ছিল তারা তো পালিয়ে গেছে, যারা সমর্থকও ছিল তাদেরকে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রেই এর অভিযোগটা গেছে, অভিযোগের তীরটা গেছে ছাত্র দলের উপরে। এই অভিযোগগুলো ছাত্র শিবিরের উপরে যায়নি। সুতরাং মানে মানসিকভাবে যারা ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে, এরকম ছাত্রছাত্রী তো অনেক আছে। এই মানসিকভাবে এই আদর্শ লালন করা ছাত্রছাত্রীরা মনে করেছে যে ছাত্র দলকে একটা শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা দিতে গিয়ে তারা আদর্শের পরিপন্থী হলেও ছাত্র শিবিরের উপরে ভর করেছে। ছাত্র শিবিরের উপরে ভর করার কারণে সাধারণ ছাত্র এবং আওয়ামী সমর্থিত ছাত্র, ভাসমান ফ্লোটিং যে ভোট, তাদেরকে কনভিন্স করা, সব দিক থেকে
ছাত্র শিবির রাজনীতির কৌশলে অনেকখানি এগিয়ে গেছে এবং অনেকখানি এগিয়ে গেছে বলেই এই 4টি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ে ভূমিধস জয় পেয়েছে এবং ভয়াবহ রকমের ভরাডুবি ঘটেছে ছাত্রদলের। এখন এই ছাত্রদলের ভরাডুবি ঘটার জাতীয় কারণটা কি? জাতীয় কারণ বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি কি ছিল? বিএনপির প্রথম যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু জাকসু চাকসু রাকসু এই নির্বাচনে রাজি হওয়াটাই বিএনপির প্রধান ভুল ছিল। এই নির্বাচনে, জাতীয় নির্বাচনের আগে ভোট হলে যে তাদের বিপক্ষে ফলাফল চলে যেতে পারে, যেগুলো রাজনীতির মানে মার্কার ভোট না, সেগুলো যে তাদের বিপক্ষে চলে যেতে পারে সেই রকম ভাবনাই তাদের মনে কাজ করেনি। তারা অতি আত্মবিশ্বাসী ছিল এবং তারা ভেবেছে যে খানেই ভোট হোক না কেন তারাই জিতবে, তারাই একচ্ছত্র আধিপত্য করবে। কিন্তু বাস্তবতা উল্টে গেছে, আমরা বাস্তবতা উল্টা দেখেছি। জনপ্রিয় উপস্থাপক, যিনি তৃতীয় মাত্রার জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান, তিনি তার ইউটিউব চ্যানেলে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটা চাকসু নির্বাচনের পরেই মন্তব্যটা করেছেন, গতকালকে আমি দেখেছি। সেটা হচ্ছে যে যেখানেই ভোট হবে সেখানেই বিএনপি পরাজিত হবে। এর চাইতে ভয়াবহ মন্তব্য বিএনপির জন্য আর হতে পারে না। এখন আসি জাতীয় রাজনীতির ক্ষেত্রে। জাতীয় রাজনীতিতে গত 12-14 মাসে যে ধারায় রাজনীতি করতে চেয়েছে বিএনপি, সারা দেশে যেটা বিএনপির বিরুদ্ধে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে যে খবরগুলো বিএনপির জন্য খুব মানে খারাপ নজির তৈরি করেছে, সেটা হচ্ছে যে সারা দেশে যত মব তৈরি হয়েছে সেই মবগুলোর ব্যাপারে সবথেকে বেশি অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের সেই সংগঠনটার নাম হচ্ছে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ অভিযোগ উঠেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি, ছাত্র জনতা, অর্থাৎ এই সবগুলো তো একই, এই গোষ্ঠীর বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ অভিযোগ উঠেছে। অর্থাৎ মব সৃষ্টির ক্ষেত্রে মব সৃষ্টি করে আওয়ামী লীগের লোকজনকে নানা ধরনের মানে অপদস্থ করা, হ্যারেস করা, এর সাথে রয়েছে মামলাবাজি, মামলার ব্যবসা, মিথ্যা মামলা দেওয়া, এবং একটা মামলায় হয়তো মানে ভিত্তি রয়েছে 2 জন আসামি দেওয়া, সেখানে 200-400 আসামি করা, সারা দেশে মামলার যে ব্যবসা, এগুলোর ক্ষেত্রে যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগগুলো কিন্তু জামাতের বিরুদ্ধে ওঠেনি কিংবা ছাত্র শিবিরের বিরুদ্ধে ওঠেনি। চাঁদাবাজির যে অভিযোগগুলো উঠেছে সেগুলো বিএনপির বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে উঠেছে, কিংবা এনসিপির বিরুদ্ধে উঠেছে, সমন্বয়কদের বিরুদ্ধে উঠেছে। কিন্তু খুবই মুষ্টিমেয় হয়তো 2-4টা ক্ষেত্রে জামাতের কথা এসেছে, যেগুলো একেবারেই ধরার বাইরে, হিসাবের বাইরে। এই ব্যাপারগুলো অনেক বেশি প্রভাবক হিসেবে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কাজ করবে সেই ভাবনাটা বিএনপি ভাবতে পারেনি। এবং মানে আরও যে ব্যাপারটা, মানে অপ্রত্যাশিত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এই যে দখলবাজি, চাঁদাবাজি, এই ব্যাপারে প্রশ্নের উত্তরে যেটা বলেছেন সেটাও হতাশাজনক উত্তর এই কারণে যে তার উত্তরকে মিসলিড করে, তার উত্তরকে ভিন্ন ব্যাখ্যা করে তার কর্মীরা, তার নেতারা অনুপ্রাণিতও হতে পারে। কি বললেন তিনি? যে যেটাকে দখলবাজি বলা হচ্ছে সেটা আদতে দখলবাজি না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের সম্পদ আওয়ামী লীগের লোকজন যে দখল করে রেখেছিল সেই দখলকৃত সম্পদ তারা পুনরুদ্ধার করতে গিয়েছে। ঘটনাক্রমে সেই ব্যক্তি বিএনপির সঙ্গে জড়িত, তাই খবর হয়েছে যে বিএনপির লোকজন দখলবাজি করেছে কিংবা দখলে নিয়েছে। তারেক রহমান এই যে ব্যাখ্যাটা দিলেন, অর্থাৎ এটা দখলবাজি না, এটা পুনর্দখল, এটা হচ্ছে যে দখল ফিরিয়ে নেয়া, এটা দখলবাজি না। এই ব্যাখ্যার যদি ভুল ব্যাখ্যা করে কিংবা ভুল ইন্টারপ্রিট করে কর্মীরা উৎসাহিত হয় যে আমাদের নেতা তো আমাদের পক্ষেই কথা বলল, সুতরাং চালাও খেলা, এই চালাও খেলা বলতে গিয়ে আরও যদি রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করে, সেটা বিএনপির জন্য আরও বেশি খারাপ হবে। এরকম নানা ব্যাপার স্যাপার। আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে সমালোচিত হয়েছে
কিন্তু এই জুলাই আন্দোলনের পরপরই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান খুবই রাজনৈতিক কৌশল মানে খুবই চতুর একটা সংলাপ দিয়েছিলেন। সেটা হচ্ছে যে আমরা প্রতিশোধের রাজনীতি করব না, ওরা আমাদের উপরে নিপীড়ন করেছে, আমরা আল্লাহর ওয়াস্তে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এই যে কথাটা, এই কথার মাধ্যমে সারা দেশে জামাতের নেতাকর্মীদের কাছে একটা মেসেজ গেছে, যে মেসেজটা আজকে 14 মাস পরে এসে বোধহয় বিএনপি অনুধাবন করতে পারছে যে জামাত ডে 1 থেকে ভোটের রাজনীতির কথা চিন্তা করেছে, যে সেটা যেখানকার ভোট হোক, সেটা ডাকসুর ভোট হোক আর জাতীয় নির্বাচনের ব্যাপার হোক, তারা ভোটের রাজনীতির কথা চিন্তা করেছে এবং ভোটের ক্যালকুলেশন করে এগিয়েছে। তারা এই চিন্তাটা, এই ক্যালকুলেশন মাথায় রেখেছে যে শেষ পর্যন্ত ভোটের দিনে আমাকে সবার প্রয়োজন হবে, আর যখন সবার প্রয়োজন হবে তখন একজন ভোটারের পরিচয় শুধু সে ভোটার, একজন ভোটারের পরিচয় তার গায়ে আওয়ামী লীগ লেখা নাই, বিএনপি লেখা নাই, জামাত লেখা নাই। তার পরিচয় এবং তার কর্মকাণ্ড নির্ধারিত হবে হচ্ছে একটা সিলের মাধ্যমে। সুতরাং ওই সিলটা আমার প্রয়োজন। এই সিলটা অর্জনের জন্য আমাকে রাজনৈতিকভাবে যত কৌশল অবলম্বন করতে হোক সেই কৌশল আমি অবলম্বন করব। সেই থিওরিতে জামাত হেঁটেছে, সেই থিওরিতে ছাত্র শিবির হেঁটেছে, সেই থিওরির একেবারে রিভার্স পয়েন্টে বিএনপি এবং ছাত্রদল হেঁটেছে। সেই কারণে আমার মনে হয় যে একটা বড় মেসেজ এবং বড় ম্যাসাকার তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো, 4টি বড় বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচনে যে ভরাডুবে। এখন প্রশ্ন আসতে পারে, যেমন জিল্লুর রহমান মন্তব্য করেই ফেলেছেন, একটু বেশিই বোধহয় মন্তব্য করেছেন, যে যেখানেই ভোট হবে সেখানেই বিএনপি পরাজিত হবে। এই যে মন্তব্যটা করলেন, তিনি অনেকটা হয়তো ক্ষোভে দুঃখেই মন্তব্য করেছেন। তিনি হয়তো কোনোভাবেই চান না যে এই দেশটা সাম্প্রদায়িক শক্তির দখলে চলে যাক, সেই কারণেই হয়তো তিনি মন্তব্য করেছেন। কারণ মানে বাংলাদেশের রাজনীতিতে তো একটা ব্যাপার প্রতিষ্ঠিত আসলে, যে যদি কেউ কারো সমালোচনা করে, সমালোচককে হুট করে শত্রু ভেবে ফেলা, এটা বাংলাদেশের রাজনীতির প্রথম বড় ভুল। সমালোচকদের যদি আপনি শত্রু ভাবেন, সমালোচকদের যদি আপনি আপন ভাবতে না পারেন, তাহলেই আপনি গেছেন। এই যে মানে সমালোচনা করছি, কখনো বিএনপিকে দোষ দিচ্ছি, কখনো জামাতকে দোষ দিচ্ছি, কখনো আওয়ামী লীগকে দোষ দিচ্ছি, এই সমালোচনায় কোনো পক্ষ যদি তার নিজের শত্রু মনে করে, এই সমালোচনায় সমালোচিত ব্যাপারগুলো নিয়ে তারা যদি তাদের মতো করে স্টাডি না করে, তারা যদি সেখান থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা না করে, তাহলে আখেরে লস কিন্তু তাদেরই। এখন যেটা বলছি, যে আলোচনাটা দিয়ে শেষ করতে চাই, যে পর্যায়টা দিয়ে, সেটা হচ্ছে যে 14 মাসে তো ভুল হয়েছে, কিন্তু 14 মাসের ভুলের পরেও, এই 4টি বিশ্ববিদ্যালয়ে ভরাডুবির পরেও বিএনপি কি সত্যিই বুঝতে পেরেছে যে ডে 1-এ ডাক্তার শফিক যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে ভোটের রাজনীতি ছিল। তিনি বলেছেন, আমি প্রতিশোধের রাজনীতি করব না, আল্লাহর ওয়াস্তে সবাইকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ দল হিসেবে তারা প্রতিশোধের রাজনীতি করবে না। এটা একটা বড় মেসেজ ছিল আওয়ামী লীগের কাছে, এবং এটা আওয়ামী লীগের কাছে বড় মেসেজ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, এবং আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি। অধিকাংশ তৃণমূল এলাকার আওয়ামী লীগের সাপোর্টাররা কিংবা আওয়ামী লীগের কর্মীরা কিংবা আওয়ামী লীগের উপরে যাদের দুর্বলতা রয়েছে, তারা এরকম মতামত অলরেডি ব্যক্ত করা শুরু করেছে যে বিএনপি যা শুরু করেছে তাতে জামাতই ভালো, ভোটটা আমি জামাতকেই দেব। যদি এটা প্রতিষ্ঠিত হয় তাহলে ভোটের রাজনীতির খেলায় জামাতের কাছে বিএনপি হেরে গেল। ডে 1 থেকে যে রাজনীতিতে বিএনপি পিছিয়ে পড়েছে, এখন 14 মাসের মাথায়, 14 মাস পেরিয়ে গেছে, এই সময়ে এসেও কি বিএনপি অনুধাবন করতে পারছে যে রাজনীতি, মাঠের রাজনীতি আর ভোটের রাজনীতি, এই দুই রাজনীতির মধ্যে একটা বড় ফারাক রয়েছে? কারণ ভোটের দিনে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বামাত, বাম, ডান সবাইকে দরকার। আপনি কনভিন্স করে যার সিলটা নিতে পারবেন সেটাই আপনার উপার্জন। আপনি ভোটে আপনার একমাত্র লক্ষ্য হবে আপনি ভোটারকে কনভিন্স করবেন। আপনি যদি আগে থেকেই
একেবারে টার্গেট করে রাখেন যে এই একটা পক্ষ আমার শত্রু, তাদেরকে শত্রু হিসেবে সাইডে করে রাখবো, তাদের ভোট আমি চাইবও না, তাদের ভোট আমার প্রয়োজনও নাই, সেই পুরো গোষ্ঠীকে আমি পর করে দেব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেই ঘটনা জাতীয় নির্বাচনেও পুনরাবৃত্তি হতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারটা এই একটা জায়গায়, এই একটা খেলাতে, রাজনীতির এই একটা খেলাতেই 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভরাডুবি হয়েছে এবং শিবিরের ভূমিধস জয় হয়েছে। যদি এই কৌশলে জামাত এবং শিবির আরও বেশি এগিয়ে যেতে পারে এবং এই কৌশলের কাছে হার মেনে বিএনপি যদি আরও বেশি পিছিয়ে থাকে, তাদের ভুলগুলো মানে ঠিকঠাক করে তারা যদি পরিবর্তিত রাজনীতি, পরিবর্তিত কৌশল অবলম্বন করতে না পারে, তাহলে নিশ্চিত করে এর ইফেক্ট, 4টা বিশ্ববিদ্যালয়ের ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে। শুরুতেই বলেছি যে তাদের প্রথম ভুল ছিল জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে রাজি হওয়া। তাদের অতি আত্মবিশ্বাসের কারণেই তারা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এখন যখন দেখছে যে এটা বুমেরাং হয়েছে, এটা মিসফায়ার করছে, এখন তাদের মানে এটা রিকভারি করার সময়টা কিন্তু খুবই কম। দর্শক, এই আলোচনা, এই অবজারভেশনটা আপনি কিভাবে দেখছেন? কারণ আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি কখনো করিনি, কিন্তু রাজনীতি যতটুকু বুঝি তাতে এটুকু অন্তত খুব ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে ভোটের রাজনীতি, মাঠের রাজনীতি, টকশোর রাজনীতি, এই প্রত্যেকটা রাজনীতি আলাদা এবং এই রাজনীতিগুলো যদি আপনি মানে আলাদা করতে না পারেন, তাহলে আপনি একেবারে সুদূর প্রসারী যে লক্ষ্য, সেই লক্ষ্যে অনেক বড় একটা ধাক্কা খাবেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।